সেরকমেরই এখানে তো আমি কিছু উদাহরণ দিয়ে রেখেছি, বিউটিফুল, টল, অনেস্ট, এইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের উদাহরণ, যেগুলো কিনা অবশ্যই সবসময় বাক্যের নাউন এবং প্রোনাউনের ওপরেতে ব্যবহৃত হবে। অ্যাডজেক্টিভ সবসময় নাউন আর প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা এইগুলোকে বোঝাবে। সো একটা বাক্য দিয়েও আমি উদাহরণ দিয়েছি, হি ইজ এ টল বয়। হি ইজ আ টল বয়, এখানেতে বয় হচ্ছে নাউন, কিন্তু অ্যাডজেক্টিভ হচ্ছে গিয়ে এখানে টল। টল কথাটা মানে হচ্ছে লম্বা। সে একজন ছেলে, এবং কেমন ছেলে? সে একজন লম্বা ছেলে। নাউনের আমি একটা অবস্থা বুঝিয়ে দিলাম। নাউনটা হচ্ছে গিয়ে বয়টা, এবার বয়ের অবস্থা কি? বয়টা হচ্ছে লম্বা, ছেলেটা হচ্ছে লম্বা। হি ইজ টল, তাহলে একটা বোঝাচ্ছে যে মানে নাউনটা কীরকম সেটা আমরা এখানে বুঝতে পারছি। তাই আমরা বাক্যের যেরকম আমি ব্যাখ্যাটাকে করলাম, যে যারা নাউন বা প্রোনাউনের দোষগুণ অবস্থা বোঝায় তারাই হয়ে যাবে অ্যাডজেক্টিভ। সো এখানেতে অ্যাডজেক্টিভ হচ্ছে টল, আমি যেটাকে কালার করে দিয়েছি। সো পার্টস অফ স্পিচের নেক্সট অংশ হচ্ছে অ্যাডভার্ব। নামটাকে শুনে একটু সিমিলার পাচ্ছ নিশ্চয়ই। ভার্ব, তারপর এলো অ্যাডভার্ব। আগেরটার ক্ষেত্রে যেরকম অ্যাডজেক্টিভ দোষগুণ অবস্থা বোঝাচ্ছিল নাউন এবং প্রোনাউনের, সেরকমেরই অ্যাডভার্ব দোষগুণ অবস্থা বোঝায় কার কার? অ্যাডজেক্টিভের, ভার্বের, অথবা আরেকটা অ্যাডভার্বের। এটার মানেটা আগে শুনে নাও। অ্যাডভার্বের বাংলা মানেটাকে শুনলেই তাহলে তোমরা কিছুটা আন্দাজ করতে পারবে যে এটা কী কী কাজ করছে। অ্যাডভার্বের বাংলা মানে হচ্ছে কি? ক্রিয়া বিশেষণ বা ভাব বিশেষণ। ক্রিয়া বিশেষণ, ভার্ব, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, আর বিশেষণ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, শুনেছিলে। সেরকমেরই অ্যাডভার্বের এবার মানে হচ্ছে গিয়ে ক্রিয়া বিশেষণ। সো আমি এখানে ডেফিনেশনটাও দিয়ে রেখেছি, অ্যান অ্যাডভার্ব ডেসক্রাইবস এ ভার্ব, অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব। তাহলে এখানে ডেসক্রিপশন অনুযায়ী বোঝাই যাচ্ছে যে একটা অ্যাডভার্ব কী করে? সে ভার্বের অথবা অন্য একটা অ্যাডজেক্টিভ বা অন্য আরেকটা অ্যাডভার্বের দোষ গুণ অবস্থা বোঝায়। তাহলে যে শব্দটা দোষ গুণ অবস্থা বোঝায় কার? ক্রিয়া, অ্যাডজেক্টিভ, বিশেষণ এবং অন্যান্য অ্যাডভার্ব, অর্থাৎ ক্রিয়া বিশেষণ বা ভাব বিশেষণের অন্যান্য ক্রিয়া বিশেষণ বা ভাব বিশেষণের দোষ গুণ অবস্থা যারা বোঝায় তাকেই আমরা বলবো অ্যাডভার্ব। ইট টেলস হাউ, হোয়েন, হোয়ার অর টু হোয়াট এক্সটেন্ট। এটার মানে হচ্ছে এটা কীভাবে করা হচ্ছে, কবে করা হচ্ছে, এরকম ব্যাপারগুলোকে বোঝায়। মানে এটা একটা শর্ট ট্রিক টাইপের ব্যাপার। তোমরা এক্সাম্পল হিসাবে দেখে নাও যে কুইকলি, ইয়েস্টারডে, ভেরি, ওয়েল, সাইলেন্টলি। সো আগে প্রথমে আমরা একটা বাক্য দিয়ে উদাহরণ দেখি, তাহলে আমরা আরও সহজে বুঝতে পারবো ব্যাপারটা। যে সি সিংস বিউটিফুলি, সে গান গায় খুব সুন্দরভাবে। সেই গান গায়, গান গাওয়াটা হচ্ছে একটা ভার্ব, বুঝতে পারছো? গান গাইছে, কাজ করছে, একটা কাজ হচ্ছে, সেটা একটা ভার্ব হলো। এবার কেমনভাবে সেই কাজটা করছে সেইটা বোঝানো হচ্ছে বিউটিফুলি, সুন্দর, এই কথাটা দিয়ে। কেমনভাবে গান গাইছে? সুন্দরভাবে, বিউটিফুলি। তাহলে একটা ভার্বের দোষগুণ অবস্থা বোঝাচ্ছে, তাহলে এই শব্দটাকে বলা হবে অ্যাডভার্ব। সি সিংস বিউটিফুলি, এখানে বিউটিফুলিটা হয়ে যাবে অ্যাডভার্ব, কারণ এই ভার্বের দোষগুণ অবস্থা কিছু একটা বোঝাচ্ছে। নেক্সট পার্ট হচ্ছে গিয়ে প্রিপোজিশন। বাংলাতে বললে হবে পদান্বয়ী অব্যয় বা অব্যয়ই বলা যায়, তোমরা নর্মালি অব্যয় বলতে পারো। তোমাদের আপাতত যেহেতু আমি ইংরাজি পড়াচ্ছি, তো তোমাদের এই বাংলা ব্যাপারটাকে নিয়ে কোনো ব্যাপারটা মানে দরকার নেই। তবু আমি বলে রাখছি বাংলা, কারণ অনেকের সুবিধা হতে পারে বাংলাটাকে শুনলে। সো এ প্রিপোজিশন শোজ দ্য রিলেশনশিপ বিটুইন এ নাউন অথবা প্রোনাউন অ্যান্ড অ্যানাদার ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। একটা বাক্যের মধ্যে নাউন অথবা প্রোনাউনের সাথে অন্যান্য শব্দগুলোর সম্পর্কটাকে প্রিপোজিশন দেখায়। সো বাংলাতে আরেকটুখানি সহজ করে বলি যে নাউন মানে হচ্ছে নামপদ, প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম পদ। বাক্যের মধ্যে ওদের সাথে অন্যদের যে সম্পর্ক আছে সেই সম্পর্কটাকে দেখায় প্রিপোজিশন। সো প্রিপোজিশনের কাজ কী হচ্ছে? একটা নাউন বা প্রোনাউনের সাথে অন্যান্য যে শব্দগুলো আছে তার সম্পর্কগুলোকে দেখানো। তো মাঝে সম্পর্ক দেখানোর কাজটা করছে প্রিপোজিশন। সহজভাবে আমরা একটুখানি এক্সাম্পল হিসাবে দেখে নিই কী কী আছে। ইন, অন, অ্যাট, আন্ডার, আপ, ওভার, বিটুইন, বিসাইড, এগুলো হচ্ছে সব প্রিপোজিশনের উদাহরণ। আরও অনেক অনেক পৃথিবীতে প্রিপোজিশন আছে, সেগুলোকে আপাতত আমি বলছি না, বা একটা ভিডিওর মধ্যে বলে পুরোপুরি শেষ করা সম্ভব নয়, তাই আপাতত এইগুলোকে দিয়ে করছি। পরে আমি এর নিয়ে আরও বড় ভিডিও বানাবো, সেখানে তোমরা দেখবে। সো আমরা একটা বাক্য দিয়ে আমি আগে উদাহরণটাকে বুঝি। দ্য সান ইজ অ্যাবাভ মাই হেড। সান হচ্ছে কি এখানে নাউন, আর হেডও হচ্ছে কি এখানেতে নাউন। আর অ্যাবাভ মানে হচ্ছে ওপরে, যেটা কিনা এখানেতে প্রিপোজিশন। কী করে প্রিপোজিশন বুঝলাম? সান আর হেড এই দুটো হচ্ছে নাউন। এবার এদের মাঝখানে সম্পর্ক কী? সূর্য আছে ওপরে, আমার মাথার ওপরে। তাহলে সূর্য কোথায় আছে? আমার মাথার ওপরে। সম্পর্ক কীভাবে দেখছি? যে আমার মাথার ওপরে আছে, তাহলে এই ওপরে কথাটা হচ্ছে এখানেতে প্রিপোজিশন, যেহেতু ওইটাই সম্পর্ক স্থাপন করছে। আমার মাথার ওপরে সূর্য আছে, আমার মাথাটা হচ্ছে এখানেতে নাউন, আর সূর্যটাও এখানেতে নাউন। তাহলে এখানে মাঝখানে সম্পর্কটাকে কে স্থাপন করছে? প্রিপোজিশন স্থাপন করছে। আর এখানে প্রিপোজিশনটা কি? সেটা হচ্ছে গিয়ে অ্যাবাভ। অ্যাবাভটা হচ্ছে এখানেতে প্রিপোজিশন। সো যে শব্দটা বিভিন্ন নাউন, প্রোনাউন এর সাথে অন্যান্য শব্দের বা নাউন প্রোনাউনের সাথে নাউন প্রোনাউনের সম্পর্ক স্থাপন করছে, সেই হচ্ছে গিয়ে প্রিপোজিশন। নেক্সট ভাগ হচ্ছে গিয়ে কনজাংশন। কনজাংশন মানে হচ্ছে সংযোজক অব্যয়,
সংযোজক কথাটার মানে হচ্ছে যে কিনা জোড়া লাগাচ্ছে, সংযোজক অব্যয়। তাহলে যে অব্যয় জোড়া লাগাচ্ছে সেই হচ্ছে গিয়ে সংযোজক অব্যয়। কনজাংশন মানেটাই হচ্ছে যেটা কিনা বিভিন্ন শব্দ, মানে বিভিন্ন বাক্য, শব্দ, ফ্রেজেস, ক্লজেস, এইগুলোকে জোড়ে। এই কনজাংশন জয়েন্টস ওয়ার্ড, ফ্রেজেস অর ক্লজেস। উদাহরণ দিলে আরও সহজে বুঝতে পারবে। তো নর্মালি তোমরা ভাবো যে শব্দগুলো দুটো বাক্যকে জোড়ার কাজ করে তারাই হচ্ছে গিয়ে কনজাংশন। এবার দুটো বাক্যকে জোড়ার কাজগুলো কারা কারা করে উদাহরণ দিলেই তাহলে বুঝতে পারবে যে অ্যান্ড, বাট, অর, বিকজ, ইফ, ওয়াইল, সিন্স, এইগুলো সব বাক্যকে জোড়ার কাজ করে। বাক্য বলো বা শব্দ বলো, এগুলোকে জোড়ার কাজ করে। সো আমি এটাকে বলতেই পারি, দেখো একটা আমি ওখানে উদাহরণ দিয়েছি একদম, ইউবরাজ অ্যান্ড স্নেহা ওয়েন্ট টু স্কুল। ইউবরাজ অ্যান্ড স্নেহা ওয়েন্ট টু স্কুল। আমি তো এটা ভেঙে বললে এরকম হতো যে ইউবরাজ ওয়েন্ট টু স্কুল, স্নেহা ওয়েন্ট টু স্কুল। আর এই দুজনেই তো স্কুলেতে যাচ্ছে, তাহলে আমি দুবার ধরে কেন বলবো যে ইউবরাজ ওয়েন্ট টু স্কুল আবার স্নেহা ওয়েন্ট টু স্কুল? এটা শুনতে একটুখানি বাজে লাগছে না? দুটোকে আমি একসঙ্গে জুড়ে দিই। জোড়ার কাজ কে করে? কনজাংশন করে। একটা মাঝখানে শব্দ আনতে হবে কনজাংশনের শব্দ আনলাম অ্যান্ড, ইউবরাজ অ্যান্ড স্নেহা ওয়েন্ট টু স্কুল। তাহলে এখানেতে আমাদের কনজাংশনটা কোনটা হচ্ছে? অ্যান্ডটা। অ্যান্ডটা দুটো বাক্যকে জুড়ে দিচ্ছে, তাই এখানেতে অ্যান্ড হয়ে গেল কনজাংশন। কনজাংশনের ডেফিনেশন অনুযায়ী তাহলে অ্যান্ড হয়ে গেল কনজাংশন। সো আমাদের নেক্সট ভাগ হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে আবেগসূচক অব্যয়। আবেগ, আবেগ কথাটা শুনেই বোঝা যাচ্ছে যে ফিলিংস, মনের ভেতরে ফিলিংসগুলো। আবেগ লাইক ধরো আমরা যেরকম ভাবি যে উফ কি গরম, হা 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 কি সুন্দর, রে আমাদের টিম জিতে গেছে, বা ওয়াও কত সুন্দর জিনিস ওটা। এইগুলো হচ্ছে আবেগ। এই যে হুররে বললাম, ওয়াও বললাম, হা হা এইসব করছি, এইগুলো হচ্ছে গিয়ে আবেগ। আমরা আবেগ একটা আমাদের ইমোশন বা আমাদের ফিলিংস যখন বেশি হয় তখন আমরা এরকম কথাগুলোকে বলি যেগুলো কিনা মানে হয় না। তুমি বলো হুররের কোনো কিছু মানে আছে? তুমি সব কিছু ডিকশনারি ঘেটে নেবে কিন্তু হুররের আলাদা কোনো কিছু মানে হয় না। এটা হচ্ছে একটা আবেগ, আবেগের কথা। সো আমরা আগে প্রথমে ডেফিনেশনটাকে দেখে নিই যে অ্যান ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট শোজ সার্টেন ফিলিং অর ইমোশন। তো ইন্টারজেকশন হচ্ছে একটা ওয়ার্ড বা একটা শব্দ যেটা কিনা হঠাৎ করে বেরিয়ে আসা আমাদের ইমোশন অর্থাৎ আবেগগুলোকে বোঝায়, আবেগ বা অনুভূতিগুলোকে বোঝায়। সো উদাহরণ হিসাবে আমি দিয়ে রেখেছি হুররা, হুররে, ওয়াও, অ্যালাস, ওহ, আউচ, এইসব ব্যাপারগুলো। সো যেরকম আমি বললাম যে তোমার হঠাৎ করে একটা জিনিস, একটা সিনারিকে দেখে তোমার খুব ভালো লাগলো, তুমি সেরকম বললে যে ওয়াও, হোয়াট আ বিউটিফুল সিন। এরকম ওয়াও, তুমি মুখ থেকে কথাটা বেরিয়ে এলো যে ওয়াও। ওয়াও এর কোনো কিছু মানে হয় না, বাট এটা তোমার আবেগটাকে প্রকাশ করছে, তাই ওয়াও হয়ে গেল এখানেতে ইন্টারজেকশন। দেখো আমি উদাহরণ হিসাবেও দিয়ে দিয়েছি যে ওয়াও, হোয়াট আ বিউটিফুল সিন। হঠাৎ করে এবার তোমার ধরো একটা ফেভারিট টিম, ধরো তোমার ফেভারিট টিম সিএসকে হতে পারে, আরসিবি হতে পারে, বা অন্য যে কোনো এমআই হোক, অন্য যে কোনো, তোমার সেই টিম খেলা জিতে গেল, তুমি এমনি বলে উঠলে হুররে আমার টিম জিতে গেছে। তুমি হুররে কথাটা হঠাৎ করে বলে ফেললে, তোমার আবেগটা বেরিয়ে এলো, আবেগটা তোমার বেরিয়ে আসতেই হুররে কথাটা বেরিয়ে এলো। তো হুররের অন্য কোনো মানে হয় না, হুররে হচ্ছে গিয়ে আবেগটা। তো বাক্যের মধ্যে আবেগসূচক যেসব শব্দগুলো হবে সেইগুলোই হয়ে যাবে ইন্টারজেকশন। যেরকম আমি উদাহরণ দিয়েছি, উদাহরণ থেকে তোমরা আরও সহজে বুঝতে পারবে। সো এইগুলোই ছিল পার্টস অফ স্পিচ। 8টা পার্টস অফ স্পিচকে আমরা এখানেতে ব্যাখ্যা করে দিয়েছি। ওভারঅল একটা কনসেপ্ট, একটা ধারণা তোমাদের মধ্যে তৈরি করে দিয়েছি। আমরা এই সমস্ত পার্টস অফ স্পিচের বিভিন্ন ভাগগুলো সম্বন্ধে আরও বিস্তারিত জানবো অন্যান্য ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওকে লাইক করো এবং অন্যদের সাথে শেয়ার করো, এবং কমেন্টেতে আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, যেখানে কিনা এই সমস্ত পড়ানোর নোটসগুলোকে আমি রোজের প্রোভাইড করতে থাকি। এবং তোমরা যদি চাও প্র্যাকটিস করতে এইসব জিনিসপত্রগুলো, তাহলে কমেন্টেতে বলো যে আমাদের প্র্যাকটিস সেট চাই, তাহলে আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলেতে সেরকম প্র্যাকটিস সেটও আপলোড করতে থাকবো। সো আজকের জন্য এতটুকুই ছিল। বাই বাই, টেক কেয়ার, দেখা হবে আবার পরের ভিডিওতে।